ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব 10। সূর্য মামাকে লুকিয়ে আকাশ চাচ্চু তার রং বদলাচ্ছে ধীরে ধীরে। ঠান্ডা হাওয়া পরিবেশকে আরো শীতল করে তুলছে। শুকনো পাতা খসে পড়ছে গাছ থেকে আর ছড়িয়ে পড়েছে পথের উপর। এরকম মনোরম পরিবেশের মধ্যেও শুকনো মুখ আর উদাসীন মনোভাব নিয়ে আসিল বসে আছে নার্সিংহোমের মধ্যে সেট করা স্টিলের বেঞ্চের ওপর। চোখ তার মেঝের দিকে, মনের মধ্যে হাজার প্রশ্ন নিয়ে। কাল রাতে ঘুমোতে পারেনি আসিল। ভোরের দিকে চোখ লেগে আসলেও সে ঘুমায়নি। মাথায় হাজার চিন্তা, মনের মধ্যে অশান্তি নিয়ে কি আর আদৌ নিশ্চিন্তের ঘুম ঘুমানো সম্ভব? তার প্রশ্নের উত্তর সেই নার্সিংহোম থেকে একটু হলেও পাবে, কারণ তার প্রশ্নের উৎস এই জায়গা। প্রথম সেই অজানা চিরকুটের উৎস ও এই জায়গা থেকেই শুরু। এই রকম নানান কথা ভেবে কলেজ শেষে আয়েশাকে বিদায় জানিয়ে কোনো এক কাজের বাহানা দিয়ে এখানে আসা। কিছুক্ষণ আগে আসিল নার্সিংহোমের রিসিপশনের কাছে গিয়ে দেখে এক লেডি কর্মচারী খুব মন দিয়ে কম্পিউটারে কোনো কাজ করছে। আসিলকে দেখা মাত্র উঠে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল, হ্যালো ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? আসিলও পরিবর্তে মিষ্টি হেসে বলল, হাই, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু নো সামথিং। ইয়া ম্যাম, বলুন আপনি কি জানতে চান? আমি প্রায় এক সপ্তাহ আগে এখানে ভর্তি হয়েছিলাম, আর যে বা যারা আমাকে এখানে নিয়ে আসছিল তাদের ডিটেলস চাই আমার, অ্যান্ড ইটস রিয়েলি ভেরি আর্জেন্ট। আসিলের কথা শোনার পর মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আবার আসিলের দিকে তাকিয়ে বলল, আই এম সরি ম্যাম, বাট আই ক্যান নট ডু দ্যাট। নার্সিংহোমের কোনো ধরনের ইনফরমেশন আমি এইভাবে আপনাকে দিয়ে দিতে পারি না, এটা আমার রুলসের বাইরে। কিন্তু আমার ইনফরমেশনটা ভীষণ দরকার, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আসিল খুবই আকুতির সাথে বললেও মেয়েটি তার কথাতে অনড়। সরি ম্যাম, আমার কিছু করার নেই। আমি এরকম কিছু করলে আমার চাকরিও চলে যেতে পারে। আর এমনিতেও আপনি যেই ডেটের কথা বলছেন সেই ডেটে আমি রিসেপশনে ছিলাম না, আর যিনি ছিলেন তার গত 5 দিন আগে অন্য এক নার্সিংহোমে ট্রান্সফার হয়েছে। আই এম সো সরি ম্যাম। আসিল এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ইটস ওকে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসিল ফস করে শ্বাস ছাড়ল। জিভ দিয়ে নিজের শুকনো ঠোঁট ভিজিয়ে পাশে রাখা ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো। পরনে শুভ্র রাঙা কাপড়টি টেনে টুনে ঠিক করে নিয়ে পা বাড়ালো বাহিরের দিকে। আকাশ চাচ্চু যে ভীষণ গম্ভীর পৃথিবীকে ধুয়ে একদম চকচকে করে ফেলার ধান্দা এঁটেছে মনে হচ্ছে। আসিল আশেপাশে তাকিয়ে পরিবেশের অবস্থা টের পেয়ে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। বেশ কয়েক পা ফেলতেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো, আর বাস পড়লো আসিলের মাথায়। হোস্টেলে ঠিক টাইমে পৌঁছাতে পারবে কিনা সেই চিন্তার বাজ। গেট বন্ধ হয়ে যাওয়ার পর পৌঁছালে আসিলকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলে কি বলবে? ডিটেকটিভ হয়ে সত্যের খোঁজ করতে গিয়েছিল? আর কোনোভাবে যদি ভাই জেনে যায় তাহলে কত মিথ্যা বলতে হবে। না না, এইসব হওয়ার আগেই হোস্টেল পৌঁছাতে হবে। আসিলের ভাবনার মাঝে এক গাড়ি এসে জোর আওয়াজে ব্রেক কষল ঠিক আসিলের পায়ের সামনে। ভাবনায় এত ভয়ঙ্কর সেট পড়াতে আসিল থতমত খেয়ে 2 পা পিছিয়ে যায়। এক হাত বুকের উপর চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে আসিল। মনে হচ্ছে আজই সুন্দর দুনিয়া দিয়ে বিদায় নিত সে। কয়েকবার দোয়া ইউনুস পরে নিজেকে শান্ত করে সামনের দিকে তাকিয়ে দেখলো একটা বেশ বড় কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির দিকে তাকিয়ে মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। নাক ফুলিয়ে চোখ ছোট ছোট করে হাতের আস্টিন গুন্ডা স্টাইল নিয়ে উপর দিকে তুলে তেড়ে গেল গাড়িটির দিকে। আবে এই শয়তানের নানা পুকুরের পচাপানা, মৃত্যুর ফেরেস্তার কাজ কি তুই নিজের কাঁধে নিয়েছিস? বড় গাড়ি হাতে পেয়েছিস বলে কি মানুষকে মানুষ বলে মনে হয় না? চোখ কি চড়ক কাছে রেখে বেরিয়েছিস বাড়ি থেকে? আমার কিছু হয়ে গেলে কি হতো? এমনিতেও আমার এখনো বিয়েও হয়নি, তোকে তো আমি। এই বলে আসিল গাড়ির উপরে বেধড়ক লাথি দিতে শুরু করে। তাতে মন না ভরায় আশেপাশে খুঁজে খুঁজে একটা আধলাইট হাতে তুলে গাড়ির জানালার কাঁচ ভাঙার উদ্যোগী হয়ে জানালার দিকে তাকাতেই থমকে যায় আসিল। হাতে থাকা ইট শব্দ করে নিচে পড়ে যায়। পিটপিট করে তাকিয়ে 2-1টা শুকনো ঢোক গেলে মুখ থেকে অস্পষ্ট স্বরে বলে, আপনি? কারণ গাড়িতে বসে থাকা মানুষ স্বয়ং ফারহাদ। চোখের উপর লাগানো কালো রোদ চশমার মধ্য দিয়ে সে আসিলের দিকে তাকিয়ে আছে। ড্রাইভিং সিটে বসে থাকা ফারহাদের এরকম তাকানোয় আসিল অপ্রস্তুত হয়ে হাতে হাত ঘষে মেকি হাসি দিয়ে বলে, এরকম কয়লার মতো কালো রঙের চশমা পরে গাড়ি চালালে আমার মতো নিষ্পাপ শিশুদের চোখে তো না পড়ারই কথা। আসিলের কথা শুনে ফারহাদ মনে মনে বলে, যাকে দেখলে ফারহাদ আহমেদ খানের মনের মধ্যে টর্নেডো শুরু হয়ে সব কিছু এলোমেলো হয়ে মাতাল মাতাল ফিল করি, সে কিনা নিষ্পাপ শিশু। কিন্তু মুখে বলে, মিস আসিল, নিজের ভাঙা টেপ রেকর্ডার বন্ধ করে গাড়িতে উঠে বসো।
না না, আমি চলে যেতে পারবো। আপনার ভালোর জন্য বলছি, কারণ সন্ধ্যা নেমেছে অনেক আগেই। আর এই বৃষ্টির সময় এখানে অটো পাওয়া যাবে কিনা তার কোনো ঠিক নাই। বাদ বাকি তোমার ইচ্ছা। তাদের কথার মাঝে শুরু হলো ঝুম বৃষ্টি। আসিল আশেপাশে তাকিয়ে সাত পাঁচ ভেবে গাড়িতে উঠে বসলো। না হলে সে সত্যি আজ হোস্টেল পৌঁছাতে লেট করবে, আর তার আকাশ পাতাল চিন্তা ভাবনা সত্য প্রমাণিত হবে। আসিল তার কাঁধের ব্যাগ সামনেই নিজের কোলের উপর রাখলো। ফারহাদ গাড়ি স্টার্ট করে তার মন ধাঁধানো পুরুষালী আওয়াজে প্রশ্ন করে, তো মিস আসিল, হঠাৎ নার্সিংহোম? এভরিথিং ইজ ফাইন? ইয়া, অল ওকে। কিছু কাজে আসছিলাম, যা হয়নি। আপনি বলুন, আপনি এখানে কেন, আর আপনার হাতের অবস্থা এখন কেমন? আমিও কিছু কাজে আসছিলাম, যা হয়েছে। আর এত ভালো নার্স হাতের ব্যান্ডেজ করে দিয়েছে, ঠিক তো হতেই হতো। আসিল ফরহাদের কথায় খিলখিলিয়ে হেসে বলল, আমি এখনও সম্পূর্ণ নার্স হইনি, সবে ফার্স্ট ইয়ার। এখনও দেরি আছে। আমি চাই শুধু এই নার্সিং থেকে কিছুভাবে পিছন ছাড়াতে পারলে বাঁচি। কেন? কারণ আমার রক্তে ফোবিয়া আছে। রক্ত দেখলে আমার মাথা ঘোরে, বমি পায়, গা হাত পা কাঁপে। কিন্তু আমার ভাইয়ের কথা হলো, ভয়কে জয় করতে হবে। যেটাতে আমার বেশি ভয়, ওটা নিয়ে সারাক্ষণ থাকলে নাকি ভয় কেটে যাবে। ফারহাদ আসিলের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকে। এমন এক মেয়ের উপর সে আসক্ত হলো যার নাকি রক্তে ফোবিয়া। সে ফারহাদের জীবনে আসলে তাকে যে প্রায়ই রক্তের সম্মুখীন হতে হবে। তখন কি করবে মেয়েটা? ভয় পেয়ে ফারহাদকে ছেড়ে পালিয়ে যাবে না তো? হয়তোবা ফারহাদকেই ভয় পেতে শুরু করলো। হয়তো ভয়ের চোটে ফারহাদকে দূরে ঠেলে দিল। এইসব ভেবেই ফারহাদ আসিলের দিকে তাকালো। জানালার বাইরে তাকে স্নিগ্ধ পরিবেশ দেখতে ব্যস্ত তার অ্যাঞ্জেল। আসিলকে দেখে ফারহাদের বরাবরই ভয়ঙ্কর ধরনের খেয়াল আসে, আর আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু আজ খেয়ালগুলো মাথা চাগার দিয়ে উঠছে। ফারহাদ হঠাৎ ব্রেক কষল। আসিল ফট করে ফারহাদের তাকানো। ফারহাদ এগিয়ে আসতে আসিলের দিকে। আসিল হঠাৎ ফারহাদের এরকম আচরণে দুটো শুকনো ঢোক গিলে গাড়ির দরজার সাথে সেটে যায়। ফারহাদ অনেকটা ঝুঁকে নিজের বাহাত পেছন সিটের দিকে বাড়িয়ে দেয়, হয়তো কিছু খুঁজছে। কিন্তু এদিকে আসিলের হাল বেহাল। মনের মধ্যে হাজারো বাজে চিন্তা ভাবনা আসছে তার। এরই মাঝে ফারহাদ আবার নিজের জায়গায় বসে তার বাহাত বাড়িয়ে দেয় আসিলের দিকে। আসিল ভ্রুকুসকে ফারহাদের হাতের দিকে তাকালেই দেখে একটা মাঝারি সাইজের টাওয়াল, হয়তো গাড়িতে রাখা থাকে ইমার্জেন্সির জন্য। আসিল টাওয়ালটা হাতে নেয়। ইস, ভীষণ লজ্জা করছে। না জানি লোকটা আবার তার নামে কি ভাবছে। সব কিছুতে একটু বেশি বোঝে কেন? নিজেকে এখন গালাগালি দিচ্ছে আসিল। আসিল প্রায় অনেকটা ভিজে গেছে। প্রথমে ফারহাদ তা লক্ষ্য না করলেও এখন লক্ষ্য করে। গাড়িতে ইমার্জেন্সি টাওয়াল আসিলকে দিল। আসিল টাওয়ালটা মুখে ছোঁয়াতে গেলেই নাক মুখ কুঁচকে ফেলে। ফারহাদের দিকে তাকিয়ে একটু জোরেই বলে, টাওয়ালটা কতদিন হয়েছে কাচেননি? আসিলের এরকম উদ্ভট কথা শুনে ফারহাদ জোর গলায় বলে, হোয়াট? কি আবার? টাওয়ালটার রং দেখেছেন? একদম কালো হয়ে গেছে, তাই জিজ্ঞাসা করলাম। ফারহাদ দাঁত কটমট করে বলল, ডাফার, টাওয়ালটার রঙই কালো। আসিল অবাক হয়ে বলল, টাওয়ালের রং সাদা, নীল, হলুদ, আরও কত রঙের হয়। এই সমস্ত রং বাদে কালো রংটাই আপনার পছন্দ হয়েছে? নিজের পছন্দীয় রঙকে এত প্রাধান্য দেন আপনি? আজও আপনার গেট আপ কালো, বা ইমপ্রেসিভ। এতে এত অবাক হওয়ার কি আছে? কালো রং কি তোমার পছন্দের তালিকার বাহিরে? আসিল নিজের মুখ কাপড়ে ভেজা কিছু অংশ মুছে ফারহাদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কারণ আমি শুভ্রপ্রিয়। আর যে কোনো শুভ্রপ্রিয় মানুষদের পছন্দের তালিকায় কালো রং বড়ই বেমানান। আপনার কালো রং পছন্দের তালিকায় কেন? কারণ কালো তার রং পাল্টায় না। ফারহাদ তার গভীর পুরুষালী আওয়াজে কথাটি বলে উঠল। আসিল তাকিয়ে আছে ফারহাদের দিকে। ফারহাদের এরকম কথা আসিলকে কাঁপিয়ে তুলল। ফারহাদের বলা কথা যেন আসিলের ভিতরটা নাড়িয়ে তুলল। কেন আজ এই মানুষটাকে আসিলের ভীষণ চেনা লাগছে? কেন মনে হচ্ছে তার সমস্ত প্রশ্নের উত্তর এই লোকটার কাছে পাওয়া যাবে? এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছে মিস আসিল? না, হ্যাঁ, না না না, কিছু না। তো মিস আসিল, তোমার ভাই আছে? জেনেও না জানার ভান। আপনি কি করে জানলেন? আরে একটু আগে তুমিই তো বললে। এত তাড়াতাড়ি ভুলেও গেলে? ওহো, মনে পড়েছে। হ্যাঁ, আমার একটা বড় ভাই আছে, আয়ান ফারুক। সে পুলিশ ইন্সপেক্টর। ওহ, বেশ তো। আচ্ছা, আপনি কি করেন? মানে কি কাজ করেন? আসিলের প্রশ্নে ফারহাদ একটু অবাক হয়। যেখানে দেশের প্রায় সমস্ত মানুষ তার ব্যাপারে জানে, তাকে চেনে, সেখানে এই মেয়ে তাকে দেখে, তার সাথে বসে, তার সাথে কথা বলেও তাকে চিনতে পারেনি। এই বাচ্চা মেয়েটি বারে বারে তাকে অবাক করে। ফারহাদ দুষ্টু এসে আসিলের চোখে তাকিয়ে বলল, আমি আমি মার্ডার করি।
পুলিশের থেকে বাঁচতেই তো আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু কপাল দেখো পুলিশ ইন্সপেক্টরের বোন এখন আমার পাশে বসে। ভাব দেখি এখন যদি আমি তোমার সাথে কিছু করি তাহলে কেমন হবে? কি করবেন আপনি? আসিলের রীতিমতো ঘাম ঝরছে শরীর থেকে, সারা শরীর থরথর করে কাঁপছে। দরজার সাথে সেটে শুকনো ঢোক গিলছে বারবার। চোখ ভরে গেছে নোনা পানিতে, পলক ফেললে হয়তো গড়িয়ে পড়বে। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে। আজ তার মৃত্যু নিশ্চিত। তার অ্যাঞ্জেলের এরকম অবস্থা দেখে ফারহাদ গাড়ি থামালো। একটু জোরে হেসে উঠল সে, পানির বোতল হাতে নিয়ে আসিলের হাত টেনে ধরে ভালো করে বসলো। আসিলের ভয়ের পরিমাণ আরও এক ধাপ বেড়ে গেল। ফারহাদ তা খেয়াল করে হাত ছেড়ে দিল। পানির বোতল আসিলের দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ রিল্যাক্স, আই এম জাস্ট কিডিং, ডোন্ট টেক ইট সিরিয়াস। আচ্ছা, আমাকে দেখে কি সত্যিই মার্ডারার মনে হয়? আসিল পানি খেয়ে তার পূর্ণ দৃষ্টি ফারহাদের উপরে রাখলো। কালো জিন্সের সাথে কালো ফুল ওভার, চোখে কালো চশমা, আর চুলগুলো কপালের ওপর পড়ে আছে। মার্ডারার না লাগলেও কোনো হলিউড অভিনেতার থেকে কমও লাগছে না। আসিল এরকম ভাবনা চিন্তার পরেও সে কিছু বলল না, শুধু আস্তে করে বলল, হোস্টেলে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? আসিলের প্রশ্নে ফারহাদ তার হাতের তর্জনী আঙুল উঠিয়ে বাইরের দিকে ইশারা করে। আসিল ইশারা অনুসরণ করে বাইরে তাকাতে দেখে তারা হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছে। বৃষ্টিও অনেকটা কমে এসেছে। আসিল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোলে রাখা ব্যাগ শক্ত করে ধরে বলল, থ্যাংক ইউ অ্যান্ড গুড বা। আসিলের কথা শেষ হওয়ার আগে ফারহাদ তার তর্জনী আঙ্গুল এদিক ওদিক নাড়িয়ে বলল, আহা মিস আসিল, তুমি আবার ভুল করছো, দেখা তো আমাদের আবার হবে। এত কনফিডেন্স? আমি ছেলেটাই কনফিডেন্সে ভরপুর, তুমি বুঝবে না, এখন অনেক ছোট তুমি। কি? আমি ছোট? আমার বয়স জানেন? আমার বয়স 18। বাহ, তুমি তো দেখছি অনেক বড়। আসিল কিছু বলার আগে নিজের হাত ঘড়ির দিকে তাকাতেই চোখ তার কপালে। গেট বন্ধ হতে আর মাত্র 10 মিনিট। আসিল আর 1 সেকেন্ড দেরি না করে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ। ফারহাদ এগিয়ে এসে দরজা খুলে দিল। এই বাহানায় আসিলের মাতাল করা শরীরের ঘ্রাণও টেনে নিল সঙ্গোপনে। আসিল আর বেশি কিছু না ভেবে গাড়ি থেকে নেমে আল্লাহ হাফেজ বলে দৌড় লাগালো হোস্টেলের দিকে। ফারহাদ সিটে গা এলিয়ে ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে আছে আসিলের যাওয়ার দিকে। এক হাতের বৃদ্ধা আঙুল কপালে স্লাইড করে মনে মনে বলে, আজ আবারও মাতাল অবস্থায় আমাকে ফেলে চলে গেলে, আবারও অস্থিরতা ঘিরে ধরলো আমায়। তোমার কাছে আসার অনুমতিও যে আমার নেই। আমি যে দিনে দিনে তোমার নেশায় বুঁদ হয়ে যাচ্ছি। তোমার শরীরের ঘ্রাণ আমাকে পাগল করে দিচ্ছে। তা কি তুমি টের পাচ্ছ অ্যাঞ্জেল?